Record on this computer. Okay, now share screen, share screen. Okay, now start presentation. Okay, Roshan and class 9 and 10. So আমরা দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, states of matter আজকে পড়বো। টুডেস আমরা 2.3 অর্থাৎ চ্যাপ্টার 2 এর 2.3 থেকে 2.6 এবং ওখানে আমরা কিছু ভিডিও দেখব। ঠিক আছে, আমরা কিছু ভিডিও দেখব। তো আমি এটা পুরো ইয়ে করে দিই। তাহলে আমরা দেখি আজকে আমরা কি কি ব্যাপন। ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন। ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন মানে হচ্ছে ছড়িয়ে পড়া, এক জায়গা থেকে একটার সাথে একটা জিনিস, একটার মধ্যে একটা জিনিস ছড়িয়ে পড়া। তাহলে ডিফিউশন হয় কিভাবে? ডিফিউশন হয় যখন একটা দুটো পদার্থের মধ্যে উচ্চ ঘনত্ব থেকে যখন নিম্ন ঘনত্বের দিকে কণাগুলো ছড়িয়ে পড়ে, তাকে আমরা ডিফিউশন বলবো। যেমন দেখা যায় আমরা এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ডিফিউশনের একটা উচ্চ হাই কনসেন্ট্রেশন, মানে ঘনত্ব হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব। তো হাই কনসেন্ট্রেশন থেকে দেখো সলিউট মানে হচ্ছে কণাগুলো, সলিউট মানে এখানে কণা। যে কোনো একটা দ্রবণের মধ্যে যেগুলো, যেমন চিনি এবং পানির দ্রবণ হলে চিনি ওকে বলে সলিউট মানে দ্রাব, আর ওটা হচ্ছে সলিউট সলভেন্ট। সলভেন্ট হচ্ছে পানি, আর এটা হচ্ছে সলিউট মানে ওটা হচ্ছে বাংলায় বলে দ্রব, আর ওটা হচ্ছে দ্রবীভূত হওয়া, দ্রবণ, দুটো মিলে দ্রবণ হয় আর কি। বাংলাটা ভুলে গেছি। তবে সলিউট হচ্ছে যে জিনিসটা আমরা দ্রবীভূত করি ওটা বলছে সলিউট। তাহলে বেশি ঘনত্বের দিক থেকে যদি কম ঘনত্বের দিকে যদি আমরা কোনো জিনিস কণা প্রবাহিত হয় এবং মিশে যায় আস্তে আস্তে, ওটাকে বলবো ডিফিউশন। তাহলে কি মনে রাখবো ঘনত্বটা। তাহলে ডিফিউশনে কি ইম্পর্টেন্ট? ঘনত্ব। ডিফিউশন হচ্ছে একটা জিনিস, যেমন তোমাদের বইতে একটা উদাহরণ আছে, তুমি একটা স্যান্ড একটা ঘরের কোনায় ফেলে রাখলা, দেখবো যে আস্তে আস্তে পুরো ঘরের মধ্যে একটা সুগন্ধি ভরে গেছে। তার মানে কি ওই স্যান্ডের কণাগুলো আস্তে আস্তে ডিফিউজড হয়ে তোমার সারা ঘরে ছড়িয়ে পড়েছে। তার মানে কি কণাগুলো আস্তে 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 মিশে গেছে পুরো ঘরে। তাহলে এটা কি হয়েছে? স্যান্ডের ঘনত্ব খুব বেশি ছিল, এটা যখন ডিফিউজড হয়ে গেছে আস্তে আস্তে পুরো, যেহেতু বাতাসের ঘনত্ব কম, ওই স্যান্ডের ঘনত্ব বেশি, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে গিয়ে এটা ডিফিউজড হয়েছে। তাহলে কি ডিফিউশন হচ্ছে কি কণাগুলো, কোনো জিনিসের কণা বেশি ঘন জায়গা থেকে কম ঘন জায়গার মধ্যে ছড়িয়ে পড়া। ঠিক আছে, এবং স্বতঃস্ফূর্ত, বইতে লেখা আছে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়া, স্পন্টেনিয়াসলি ছড়িয়ে পড়া, এগুলো অটোমেটিক ভাবে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার আমরা দেখি ইংলিশে আগে ডেফিনিশন দেখি, যদিও তোমাদের ইংলিশ দরকার নাই, তারপর আমি ইংলিশটা আনছি, ইংলিশে সুন্দর করে লেখা থাকে আসলে। Diffusion is the net movement of particle. Diffusion is the net movement of particles. Particles মানে কণার মুভমেন্ট ফ্রম এ রিজিয়ন, একটা এলাকা থেকে হায়ার কনসেন্ট্রেশন, রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ বেশি ঘন জায়গা থেকে কম ঘন জায়গার মধ্যে কি হওয়া, মুভ করা, কি পার্টিকেল গুলো মুভ করা। তাহলে ডিফিউশন ইজ ড্রিভেন বাই গ্রেডিয়েন্ট ইন কনসেন্ট্রেশন। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যাওয়াকে বলে আমরা গ্রেডিয়েন্ট বলি। গ্রেডিয়েন্ট মানে উঁচু থেকে নিচে, এটাকে বলে গ্রেডিয়েন্ট, এটা মনে রাখবা। আচ্ছা, যাও, এই জিনিসটা আসলেই ইংলিশটা সুন্দর করেই ইংলিশের ডেফিনেশন, সেই জন্য আমি এটা দিচ্ছি। তো তোমাদের বইতে যে ডেফিনেশন দেওয়া আছে, যে সংজ্ঞা দেওয়া আছে, ওটা পড়লেও চলবে। তাহলে উচ্চ ঘন থেকে নিম্ন ঘনত্বে যাওয়া হচ্ছে ডিফিউশন। ডিফিউশনকে বলে বাংলায় ব্যাপন। আমি বারবার ডিফিউশন বলছি, ডিফিউশন এটা হচ্ছে ব্যাপন। আচ্ছা, কারণ ডিফিউশনটা আমার কাছে ইজি পড়তে, তারপরেও তোমরা ব্যাপনটা মনে রাখবা, ব্যাপনটাই তোমাদের পড়তে হবে। ব্যাপন মানে ডিফিউশন। ব্যাপন ঘটে কিসে কিসে? তরল, কঠিন, তরল, গ্যাস, সবগুলোতেই এই ব্যাপন প্রক্রিয়াটা ঘটে থাকে। ওকে, তাহলে আমরা ব্যাপন শিখলাম। ব্যাপনের পর আমরা ব্যাপনের একটা ভিডিও দেখি। এখন দেখো কিভাবে ব্যাপনটা হচ্ছে। আমরা একটা এখানে ভিডিও দেখবো, দেখা যাক ভিডিওটা কেমন। আমরা ডিফিউশন ইজ নেট মুভমেন্ট অফ সাবস্টেন্স ফ্রম রিজিয়ন অফ হাই কনসেন্ট্রেশন টু রিজিয়ন লো কনসেন্ট্রেশন, অথবা অধিক ঘন থেকে
কম ঘনত্বে যাওয়া। এখন হলো সুগার কিউব। সুগার কিউব মানে হচ্ছে ওই তোমরা কিউব দেখছো, হচ্ছে এটা চিনির একটা কিউব দিল পানিতে, তাহলে চিনির কিউবটা দেখো আস্তে আস্তে এখানে যে কণাগুলো আছে, কিউবের যে কণাগুলো আস্তে আস্তে ছুটে যাচ্ছে, ওটা গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। এটার মধ্যে কিছু গতিশক্তি প্রাপ্ত হয় তাপ থেকে, এই ওর কণাগুলো গতিশক্তি পেয়ে আস্তে আস্তে ছড়ায় পড়তেছে কোথায়, পুরো পানিতে। এটাই হচ্ছে আসলে কি ডিফিউশন। ঠিক আছে, তাহলে ডিফিউশনটা হচ্ছে কি কণাগুলো এক কণাগুলো অন্য জায়গায় ছড়িয়ে পড়া। তাহলে এখানে কঠিন একটা কি ছিল, সুগার কিউব ছিল, মানে চিনির একটা কণা ছিল কিউবিক্যাল, ওটা পানিতে দেওয়ার পর ওর কণাগুলো কি করছে, ডিফিউজড হয়েছে, মানে কি ব্যাপিত হয়েছে, এটা বলে ব্যাপন। ওকে, তো আমরা দেখি পরে ব্যাপনের আর একটা কি, ব্যাপনেরটা এখানে আমরা পরীক্ষা দেখবো, তোমার বইতে আছে পরীক্ষাটা, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা, এটা দেখে রাখো। ওটা করছে কি দিয়ে, কঠিন পটাশিয়াম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা কেমিক্যাল, এটার নাম হচ্ছে KMnO4। এগুলো পরে শিখবো আরো যখন আমরা কেমিস্ট্রির অন্য কিছু যাবো, তোমাদের এখানে আছে। তাহলে পটাশিয়াম হচ্ছে কে, পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানিজ আছে, অক্সিজেন আছে, এটার সংকেত হচ্ছে KMnO4। এটার কি, এটার রং হচ্ছে কেমন, ওই বেগুনি বর্ণের, গোলাপি বর্ণের, সরি গোলাপি বর্ণের। কে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ইয়ে হচ্ছে, এটা পানিতে দিলে কি অবস্থা হয়, ওই লেখাগুলো আমি না পড়ে তোমাদের একটা ভিডিও দেখাবো, ভিডিও দেখলে বুঝতে পারবো যে এটা কেমন ভাবে ছড়াচ্ছে। তারপর আমি তোমাদেরকে আবার যখন আমি ব্ল্যাকবোর্ডে যাব তখন পড়াবো। তা আমরা দেখি ডিফিউশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন হট অ্যান্ড কোল্ড ওয়াটার, অর্থাৎ গরম পানি এবং ঠান্ডা পানির মধ্যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে, এটা হচ্ছে কঠিন পদার্থ, ওটা কিভাবে দ্রবীভূত হয় ওটা দেখো। তুমি এখানে দেখাচ্ছে ভিডিওতে, আমরা দেখি তাইলে। এইটা একটা গরম পানি আছে, ঠান্ডা পানি দিয়ে দিলে কঠিন, এগুলো কঠিন কঠিন ইয়ে দিয়ে দিচ্ছে ঠান্ডা পানিতে, দেখো কোনটাতে কি অবস্থা হচ্ছে, দুইটাই কিন্তু বেগুনি হয়ে যাচ্ছে। দেখো হট ওয়াটারে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে, আর কোল্ডে আস্তে 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 বেগুন বেগুন বেগুনি, এটা হচ্ছে গোলাপি হচ্ছে পানিটা। এ দেখো ওটা হয়ে গেছে অলরেডি, গরম পানিতে অলরেডি হয়ে গেছে, কিন্তু ঠান্ডা পানিতে এখনো হচ্ছে না। তার মানে কি, ওই আমি বলেছিলাম পদার্থগুলো গতিশক্তি প্রাপ্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ছে, কিন্তু ওইখানে দ্রুত হচ্ছে না কেন ঠান্ডা পানিতে, কারণ শক্তিটা কম। আর গরম পানি থেকে শক্তি নিয়ে সে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। এই কথাগুলো তোমাদের বই, এই আমি যে ইয়ে দেখালাম ওগুলো লেখা আছে, পড়ে নিব। কিন্তু এই জিনিসটা আমি ভিডিওতে কেন দেখাচ্ছি, তাহলে তোমাদের মনে থাকবে যে ভালো মধ্যে এই ছবিটা চোখের মধ্যে ভাসবে। তার মানে কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা কঠিন পদার্থ KMnO4, ওটা যখন গরম পানি এবং ঠান্ডা পানি দেখবো, দেখো ঠান্ডা পানিতে অনেক সময় লাগতেছে মিশতে, অর্থাৎ দ্রবীভূত হতে, ব্যাপন হতে সময় লাগতেছে কিসে, ঠান্ডা পানিতে। আর গরম পানিতে ব্যাপন হতে সময় কম লাগছে। এই জিনিসটা মনে রাখবা, আর বইতে যা আছে তা পড়ে নিলেই হবে। ওকে, এবার আমরা যাই ব্যাপনের আরেকটা জিনিস যাই, এবার আমরা দেখাবো নীল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সময় লাগতেছে, নীল কিন্তু আরো দ্রুত হয়। তাইলে ব্যাপন নির্ভর করে পদার্থের উপর, কোন পদার্থের মধ্যে ব্যাপনটা তাড়াতাড়ি হয়, কোনটাতে আস্তে হয়। তাহলে এগুলো নির্ভর করে কিসের উপর, পদার্থের ধর্মের উপর। তাহলে যেটার সময় কম লাগে দ্রবীভূত হতে বা মিশে যেতে, ওটার ব্যাপন হার বেশি। আর যার সময় বেশি লাগে একটার সাথে একটা মিশতে, তাহলে ওটার ব্যাপন হার কম। তাইলে আমি দেখি এখন নীল, আমরা এটা একটা ভিডিও দেখবো, তাহলে তোমার মনে থাকবে। আগেরটা দেখাইছিলাম কি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণের, নীল, নীল তোমরা সবাই চিনো, শার্ট বা ইয়েতে ধোয়ার সময় দেয়, এখন দেয় কিনা জানি না। তো আমরা আমাদের সময় এক সময় নীল দিয়ে সাদা শার্ট ধুতো সুন্দর হওয়ার জন্য। নীলটা পানিতে দিলেই কি হয়, এটা ওটাও মিশে যায় পানির সাথে। তো তার মধ্যে আবার বিভিন্ন তাপমাত্রা পানিতে বিভিন্ন ধরনের হয়, আমরা এটা দেখবো একটা ভিডিও একটা। তাহলে আমরা দেখি ভিডিওটা এখানে। এটার তিন ধরনের, নীল নিচে, এবং ওয়ার্ম মানে একটু উষ্ণ, হট মানে গরম, আর কোল্ড মানে ঠান্ডা পানি, তিনটাতে মিশিয়ে দিল 2 ফোঁটা করে
দেখো কি হচ্ছে অবস্থা, দেখো হটে কি হচ্ছে, এটা দ্রুত কিভাবে মুভ করতেছে, একটু কম গরমে একটু আর একটু ফাস্ট, ঠান্ডাতে আরো স্লো মিশতেছে। তাহলে কি হচ্ছে, আমি বলেছিলাম গতিশক্তি হটে, গরম পানিতে, পানির থেকে গরম থেকে গতিশক্তি নিয়ে তাড়াতাড়ি মিশে যায়, আর ঠান্ডাতে এইটা একটু স্লো মিশে আবার দিয়ে দিল আরো এক ফোঁটা করে। তাহলে দেখা যাচ্ছে কি এই এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে দ্রবণটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে এটাও গেল, এটা দেখলাম আমরা একটা ভিডিওতে। ওকে, এরপরে আমরা এটাও আমরা ব্ল্যাকবোর্ডে একটু পড়াবো যখন আমি বোর্ডে যাব। এখন আপাতত ভিডিওটা মনে রাখো। ওকে, নেক্সট আমরা যাই। ব্যাপনের একটা জিনিস দেখাবে, এটা হচ্ছে দুটি, এতক্ষণ দেখছি আমরা কি তরলের মধ্যে প্রথমে দেখছিলাম কঠিন পদার্থ, তারপর নীল হচ্ছে তরল পদার্থ, এবার দেখবো গ্যাসে গ্যাসে ব্যাপন, দুটো গ্যাসের মধ্যে ব্যাপন। তো এই যে এই তোমাদের বইতে দেখানো হয়েছে কি যে পরীক্ষাটা দেখাইছে, এটা হচ্ছে কি HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। আমি একটা ভিডিও দেখাবো, ওইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে অ্যামোনিয়া দেখাবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে অ্যাকচুয়ালি বের হয় অ্যামোনিয়াই বের হয়। তো তোমাদের যে লেখাগুলো এখানে বলা আছে সবগুলো আমরা কোথায় দেখবো, আমার ওই ভিডিওতে দেখবো। শুধু এখানে একটা জিনিস দেখে রাখো, একটা কি নল, তোমাদের পরীক্ষাটা এরকমই হবে, একটা কাঁচের নলের দুই প্রান্তে তুলো দিয়ে ভিজাইছে, এক পাশে দিছে HCl, এটা অ্যাসিড, খুব সাংঘাতিক অ্যাসিড এটা, কিন্তু এটা হাতে ধরা না ধরে এটা চিমটি দিয়ে ধরতে হয়। একদিন HCl মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এক পাশে দিছে, আরেক পাশে দিছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH4OH। এগুলো সংকেত, এগুলো পরে শিখবা। তো দেওয়ার পর দুটো থেকে গ্যাস বের হবে, HCl থেকে একটা গ্যাস বের হবে যেটার নাম হচ্ছে ক্লোরিন গ্যাস Cl, আর NH4OH থেকে বের হবে NH3 গ্যাস। গ্যাস দুটো বের হয়ে আস্তে আস্তে কি হবে, ব্যাপন হবে। ব্যাপন মানে কি, একটার সাথে একটা মিশে যাবে, মিশে যাওয়ার পর যেহেতু ওটা হচ্ছে NH3 আর ক্লোরিন দুটো মিলে একটা বিক্রিয়া হয়ে কি হবে জানো, NH3Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, যেটা হচ্ছে কেমন, ওটা সাদা বর্ণের, সাদা বর্ণের, তোমাকে ভিডিও দেখলে বুঝবা। এবং সাদা বর্ণের ওটা দেখো একটা বইতে লেখা আছে, এটা কোন দিকে বেশি, কোন দিকে সাদাটা হয়েছে, যেদিকে HCl আছে ওদিকে সাদাটা হবে। তার মানে কি দুটো মাঝখানে হবে না, যেদিকে HCl আছে সেদিকেই হবে। হ্যাঁ, আমি ক্লাস লিখতো, হ্যাঁ আমরা ফোন করি, আমি ক্লাস লিখবি। ওকে, হ্যাঁ এখন ইয়ে হচ্ছে যে তাহলে কি অ্যামোনিয়া গ্যাসে দেখো যখন ইয়ে হয়, যখন ব্যাপন হয় দুটো গ্যাস একটা মিশে যায় একটার সাথে একটা, তো ওটা কি কোন সাইডে বেশি হচ্ছে, HCl এর দিকে। কেন হচ্ছে, কারণ কি দুটো গ্যাসের মধ্যে HCl এর ভরটা আণবিক ভর, পরে শিখবে এগুলো আণবিক ভর কি। তো ওর ভর বেশি বলে, যে গ্যাসের ভর বেশি ওইদিকে কি, যেটা কম কম ভর সে বেশি দ্রুত চলে যাচ্ছে, আর যে বেশি ভর সে কম কম আসতেছে। সেই জন্য এটা HCl এর দিকে তোমার ইয়ে থাকবে। আচ্ছা, এটা যখন বোর্ডে বসাবো, বোর্ডে বুঝাবো, তখন এই জিনিসগুলো লেখাগুলো আমি আরো তখন স্পষ্ট করে দিব। তো আপাতত এই জিনিসটা তুমি ভিডিওতে দেখো, ভিডিও দেখলে তোমার অনেক ইজি মনে হবে। ওকে, নেক্সট আমরা ভিডিওতে দেখি অ্যামোনিয়া। ওইখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছিল, আমরা এখানে ভিডিওতে দেখাচ্ছি অ্যামোনিয়া। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কিন্তু এই অ্যামোনিয়াটাই বের হয়। তো এখানে ডিরেক্ট অ্যামোনিয়াটা নিছে এই ভিডিওতে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl হাইড্রোজেন ক্লোরাইডের ডিফিউশন এক্সপেরিমেন্ট, ডিফিউশন কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। দেখো, তাহলে আমরা ভিডিওটা দেখি, দেখো একটু আস্তে আস্তে দেখো, আমি টানবো তারপর কি করছে ওরা। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিচ্ছে, যেহেতু এটা হাতে ধরা যায় না, রিস্কি। দেখো গ্যাস বের হচ্ছে সাংঘাতিক, ওটা টিউব দিয়ে দিয়ে কোথায় ইয়েতে ভিজাই দিল, তুলাতে দিয়ে দিল, ড্রপ করে ভিজাই দিল। ভিজে দেওয়ার পর ওই পাশটা বন্ধ করে দিবে এখন, বন্ধ করে দিল, সাবধানে ধরছে দেখছো, যাতে আঙ্গুলের মধ্যে না লাগে, কারণ HClটা একটা সাংঘাতিক অ্যাসিড, ভেরি ডেঞ্জারাস। তো এটা অনেক কনসেন্ট্রেটেড হলে অনেক অনেক বেশি ভয়াবহ। তো এখন
ও অ্যামোনিয়া নিল, এটা অ্যামোনিয়া হাইড্রোক্সাইড বইতে দিছে, কিন্তু ওটা অ্যামোনিয়া নিছে। এখানে অ্যামোনিয়া কোথায় দিল, তোমার তুলাতে দিয়ে, বইয়ের মতো করা না একটু, এটা নাইস করে করছে, তুলাতে দিয়ে তুলাটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পর এখন কি হচ্ছে, ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে, কোত্থেকে, বাম পাশ থেকে, আর ডান পাশ থেকে HCl থেকে ক্লোরিন গ্যাস বের হবে। গ্যাসটা দুদিকে যাওয়া শুরু করবে, কোথায়, ওই নলের মাঝখান দিয়ে। দেখো যেতে যেতে তুমি দেখা যাচ্ছে না ঠিকই, যাওয়ার পর আস্তে যাচ্ছে 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 যাচ্ছে, আমি তাড়াতাড়ি যাচ্ছি একটু, দেখো সাদা হয়ে যাচ্ছে মাঝখানে, মাঝখানে না, HCl এর পাশে, এক পাশে ডান পাশে, যেদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওইদিকে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, সেটা সাদা হয়ে যাচ্ছে। দেখো সাদা হচ্ছে, সাদা হচ্ছে মানে কি, বিক্রিয়া হয়ে যাচ্ছে। ওটা একটা কি, অ্যামোনিয়া আর ক্লোরিন যুক্ত হয়ে সাদা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতেছে। দেখো কোন দিকে বেশি ঝুঁকানো, HCl এর দিকে, ওইদিকে না, তোমাদের বই তো এটা দেয়া আছে। তাহলে সাদা হচ্ছে, সাদা হচ্ছে, সাদা হচ্ছে, সাদা, সাদা হয়ে গেল কোন দিকে, এক পাশ হয়ে, মাঝখানে হয় নাই। তাহলে জিনিসটা খেয়াল রাখো, পরে আমরা বোর্ডে, ব্ল্যাক বোর্ডে আমি জিনিসটা বুঝাই দিব কেন হচ্ছে কেন না হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, ব্যাপন, কার, ক্লোরিন আর অ্যামোনিয়ার ব্যাপন। ওকে, এবার আমরা আরেকটা চাই, নিঃসরণ। ব্যাপন শিখলাম কি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাওয়া। আর নিঃসরণটা হচ্ছে, একটা গ্যাস আছে চাপে, তুমি একটা ছিদ্র করে দিলা, ছিদ্র দিয়ে গ্যাসটা জোরে বের হয়ে গেল, ওটাকে বলে নিঃসরণ। ওটা নিঃসরণ তো বুঝো, বের হওয়া যায়, ইফিউশন। তাহলে সরু ছিদ্র পথে উচ্চ চাপ থেকে নিম্নচাপ স্থানে গ্যাসের গমনকে আমরা বলবো কি, ইফিউশন। ইফিউশন হয় শুধু গ্যাসের মধ্যে। তাহলে আমরা দেখি এখানে একটা চিত্র, উপরে দেখা যায় ডিফিউশন। ডিফিউশন দেখো, একটা জিনিস আছে পর্দা, ওখান থেকে কি হবে, দুইটা জায়গায় একটার সাথে একটা পার্টিকেল মিশে যাবে, কণাগুলো মিশে যাবে ডিফিউশনে। আর ইফিউশন একটা ছিদ্র থাকতে হবে, অর্থাৎ প্রেসার থাকতে হবে। প্রেসার থাকলে, ওই দেখো দুই দিকে, ওই মাঝখানে পর্দাটা যদি খুলে দিই, বাম পাশের পর্দাটা যদি উপরে খুলে দিই, পর্দাটা তুলে দিলে কি হবে, ডিফিউশন হবে, মানে একটার সাথে একটা মিশে যাবে। আর ইফিউশন হচ্ছে পর্দা খুলে দিবা না, পর্দা, ওই পর্দা সরিয়ে একটা ছিদ্র হলো পর্দা করে দিবা, তাহলে চাপে কণাগুলো এপাশ থেকে ও পাশে চলে যাবে। তাহলে ডিফিউশন হয় কঠিন তরল গ্যাসে, আর ইফিউশনটা হয় মনে রাখবো কিসে, শুধু গ্যাসে। আচ্ছা, আমরা সংজ্ঞাটা একটু দেখি। ইফিউশন ইজ দ্য প্রসেস, একটা প্রসেস, একটা প্রক্রিয়া, ইন হুইচ, যেখানে গ্যাস, একটা গ্যাস স্কেপড, স্কেপ মানে বের হয়ে যায়, ফ্রম এ কন্টেইনার, একটা কন্টেইনার থেকে, থ্রু এ হোল, একটা ছিদ্র দিয়ে, অফ ডায়ামিটার কনসিডারেবলি স্মল, মানে ছোট্ট ছিদ্র দিয়ে বের হয়ে যায়, দেন দ্য মিন ফ্রি পাথ অফ দ্য মলিকুল। আচ্ছা, খুব একটা ছোট পথ দিয়ে, সরু ছিদ্র দিয়ে গ্যাসটা বের হয়ে যখন যায়, তখন তাকে আমরা বলবো নিঃসরণ বা ইফিউশন। ওকে, এক্সাম্পল, এখন আমরা উদাহরণ দিচ্ছি। সিএনজি নাম শুনছো, ওই ট্যাক্সিকে বলে আমরা সিএনজি। সিএনজি আসলে ট্যাক্সির নাম না, সিএনজি হচ্ছে কি, ওইখানে যে গ্যাসটা দিয়ে চলে ওই গাড়িটা, ওটাকে বলে সিএনজি, মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই জিনিসটা কি, এটা মিথেন, এটা পরে শিখবা, তোমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টার দিকে আছে। এটা হাইড্রোকার্বন, মিথেন, CH4, মিথেন। ওটা ওই গ্যাসের মধ্যে, তোমার দেখবা যে ওই সিএনজি গাড়ির মধ্যে একটা সিলিন্ডার থাকে, অনেক সময় শুনছো সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মারা গেছে। সিলিন্ডারটা কি থাকে, সংকুচিত ভাবে থাকে, কোথায়, উচ্চ চাপে থাকে, উচ্চ চাপে কম্প্রেসড হয়ে থাকে, কোথায়, ওই সিলিন্ডারে। ওখান থেকে যখন গ্যাসটা বের হয়, বের হয়ে ইঞ্জিনে আসে, বের হলে এটা কি হয়, ছোট ছিদ্র দিয়ে বের হয়, বের হয়ে এটা সিলিন্ডারে আসে, তখন গ্যাস হয়ে আসে। যখন ছোট ছিদ্র দিয়ে বের হয়, তখন আর লিকুইড থাকে না, গ্যাস হয়ে বের হয়ে কোথায় মিশে যায়, তোমার ওই সিলিন্ডারে ইয়েতে আসে, তোমার কি ইঞ্জিনে আসে, ইঞ্জিন দিয়ে তখন ইঞ্জিনটা চলে। ঠিক আছে, ওটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটা হচ্ছে কিসের উদাহরণ, ইফিউশনের উদাহরণ। তাহলে ইফিউশনের উদাহরণ কোথায়, সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর সিএনজি হচ্ছে, মনে রাখবা, সংকুচিত মিথেন। আচ্ছা, আরেকটা উদাহরণ, বাসা বাড়িতে তোমরা গ্যাস রান্না করো না,
ওটা কি? ওটাও এক ধরনের গ্যাস, তবে ওটা অন্য একটা গ্যাস, মিথেনের অন্য একটা গ্রুপ। ওটার নাম হচ্ছে প্রোপেন এবং বিউটেন। ওটাও সংকুচিত, ওটাও প্রেসার করে সিলিন্ডারে ভরে দেয়, এবং যখন চুলার সাথে লাগানো হয় ওটা একটা সরু পাইপ দিয়ে চুলার মধ্যে আসে, তখন এটা গ্যাস হয়ে যায়, তখন ওই গ্যাস থেকে আমরা রান্না বান্না করি। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সংকুচিত মিথেন, আর বাড়িতে আমরা যেগুলো গ্যাস রান্না করি ওটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন। এবং এই যে প্রক্রিয়া এটা বের হয় ওটার নাম হচ্ছে নিঃসরণ বা ইফিউশন। নিঃসরণ বা ইফিউশন। তাহলে আমরা শিখলাম ডিফিউশন, এবং চাপে, উচ্চ চাপে থেকে নিম্ন চাপে গেলে ওটা বলবো কি? নিঃসরণ বা ইফিউশন। আর ঘনত্ব থেকে গেলে ডিফিউশন। ওকে, চাপ। তাহলে গ্যাসে শুধু হয় ইফিউশন, আর ডিফিউশন হয় কিসে? ব্যাপন হয় কিসে কিসে? কঠিন তরল গ্যাসে। আর নিঃসরণটা হয় শুধু কিসে? গ্যাসে। গুড। এবার আমরা ব্যাপন। ব্যাপন আর নিঃসরণ আসলে মূলত দুইটাই একই ধরনের ঘটনা, ঘটনা একই, কিন্তু তফাৎটা কোথায় দেখো? পার্থক্য হচ্ছে ব্যাপনে চাপের কোনো প্রভাব নেই। ব্যাপনে মনে রাখবে এগুলো। তাহলে ব্যাপন, তোমরা যদি বলে, যদি কোনো টিকমার্ক আসে, ব্যাপন আর নিঃসরণ একই ঘটনা, ইয়েস সত্য। আর পার্থক্য হচ্ছে ব্যাপনে কোনো চাপ নাই, চাপের প্রভাব নাই, নিঃসরণে চাপ লাগে, কারণ নিঃসরণ তো গ্যাস, গ্যাসে চাপ লাগবেই। ব্যাপনে কঠিন তরল বায়ুপদার্থ ছড়িয়ে পড়বে, এটা আমি কিছুক্ষণ আগে বলছি। আর নিঃসরণে সরু ছিদ্র দিয়ে গ্যাসীয় পদার্থ চাপে বের হবে, চাপে বের হবে। এটা হচ্ছে কি? ডিফিউশন, ইফিউশন। তাইলে সিলিন্ডারের গ্যাস যদি তুমি খুলে দাও, তোমাদের বাসা বাড়ির একটা সিলিন্ডার গ্যাস খুলে দিলে, ওটা দিয়ে আমরা দুটো উদাহরণ দিতে পারি, একটা ব্যাপন এবং নিঃসরণ। যখন তুমি গ্যাসটা একটা ঘরের মধ্যে কোনো কোনো ইয়ে ইয়ে আগুন জ্বালাবা না, আগুন জ্বালানো ছাড়া যদি একটা সিলিন্ডারের উপরের মুখটা খুলে দেওয়া হয়, তাহলে কি হবে জানো? প্রথমে গ্যাসটা সিলিন্ডার থেকে বের হবে, বের হওয়ার পন্থাটার নাম হচ্ছে কি? নিঃসরণ। কারণ কি? ছোট ছিদ্র দিয়ে চাপে বের হচ্ছে, ভিতরে চাপ বেশি, এবং তোমার যেহেতু রুমের চাপ কম, তাহলে ভিতর থেকে বের হচ্ছে কোথায়? প্রথমে গ্যাসটা বের হচ্ছে সিলিন্ডার থেকে ছোট ছিদ্র দিয়ে ওই রুমের মধ্যে, ওটার নাম হচ্ছে নিঃসরণ। এরপরে গ্যাসটা আস্তে 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 সারা রুমে ছড়ায় পড়বে, ওটার নাম হচ্ছে ব্যাপন। তাইলে কি? সিলিন্ডারের মুখ যদি আমরা কোনো একটা রুমে খুলে দিই, তাহলে কি হবে? ওখানে কি ঘটবে? প্রথমে নিঃসরণ, তারপর হবে ব্যাপন। প্রথমে এটা প্রচন্ড চাপ থেকে আস্তে আস্তে ঘরের রুমের মধ্যে ছড়াবে, বের হবে, এবং বেরিয়ে আস্তে আস্তে ছড়িয়ে যাবে। তাহলে সিলিন্ডার থেকে বের হওয়া হচ্ছে নিঃসরণ, আর আস্তে আস্তে ছড়িয়ে যাওয়া হচ্ছে ব্যাপন। গুড। তাহলে আমরা ডিফিউশন আর ইফিউশনের ব্যাপারগুলো দেখলাম। এবার আমরা দেখব বার্নিং অফ এ ক্যান্ডেল। একটা মোমবাতির জ্বলনের তিনটা অবস্থা, তিনটা অবস্থা দেখব। ওখানে তিনটা অবস্থা আছে। এরপরে আমরা এটা শেখানো হয়েছে অন্য একটা ধাপ যাওয়ার জন্য। তাহলে দেখো, মোমবাতি, তোমাদের বইতে একটা চিত্র আছে, আমি অন্য একটা চিত্র দিয়েছি কারণ তোমাকে ভালো মতো বোঝানোর জন্য। তাহলে আমরা মোমকে কি বলে জানো? ইংলিশে ওয়েক্স, ওয়েক্স বলে, মনে রাখবো, ওয়েক্স, WAX, ওয়েক্স। তাহলে কি হয়? মোম হলো কি জানো? মোম হলো একটা হাইড্রোকার্বন। কিছুক্ষণ আগে দেখছো হাইড্রোকার্বন, মিথেন, CH4 লিখছিলাম আমি। এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন। তাহলে মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। তারপরে প্রোপেন, বিউটেন, ওগুলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের মিশ্রণ। আমাদের পৃথিবীতে, আমাদের শরীর, আমাদের প্রত্যেক কিছু ওগুলো বলে জৈব যৌগ। যদি হাইড্রোকার্বনের যেগুলো যৌগ, যেমন তুমি চিনি খাও, চিনি, তারপর তোমাদের পলিথিন, তারপর তোমার মোম, ম্যাক্সিমাম জিনিসই ওগুলো জৈব যৌগ। মানুষের শরীর, ওখানে হাইড্রোকার্বনের পরিমাণ সবচেয়ে বেশি, এবং ওটা হাইড্রোকার্বনই। তো মোমও একটা হাইড্রোকার্বন। তাইলে মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বন কোনটা? কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যেসব পদার্থ তৈরি, তাদের বলবো হাইড্রোকার্বন। দেখো, তাহলে আমরা ছবি দেখি একটা। মোম, মোমের মধ্যে, মোমটা হচ্ছে সলিড। তারপরে মোমটা যখন আমরা উপরে একটা সলতের মধ্যে যদি আমরা আগুন ধরা দিই, তখন দেখো সলতের চারপাশে মোমটা
ওই সলিডটা আস্তে আস্তে গলতে থাকে, ওটা হচ্ছে লিকুইড, মোমের লিকুইড ফর্ম। তারপর যখন ওই লিকুইডটা থেকে সে কিছু জিনিস নিয়ে অক্সিজেনের সংস্পর্শে আসে, এই এটা তোমার আগুনটা তখন জ্বলতে থাকে। নিচে একটু নীল শিখা, নিচেরটা অক্সিজেন বেশি থাকে, উপরে জ্বলে কি বের হয়, এটা তাপ দেয়। আর অক্সিজেন বাতাসের কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে আর কি করে, বাতাসে স্টিম তৈরি করে। তাহলে কয়েকটা জিনিস হয় এখানে। তাহলে কি হচ্ছে, তিনটা অবস্থা থাকে একটা মোমে। একটা সলিড, গলে যায়, তোমরা দেখছো লিকুইড। আবার তুমি যখন মোমকে ড্রপ করো ওই ইয়ে দিয়ে উল্টা করে ধরে, দেখবে যে ফোটা ফোটা পড়তেছে, তার মানে লিকুইড পরে আবার যখন এটা ইয়েতে পরে, একটা মাটিতে পরে শক্ত হয়ে যায়। তাহলে তিনটা অবস্থা আছে, কি কি? একটা মোমের সলিড, লিকুইড, যখন জ্বলে এটা বাষ্প হয়ে যায়, ওটা হচ্ছে গ্যাস। গেল কি এটা? তো আমরা এখন শিখবো এই দুটো, খুব ইম্পর্টেন্ট, এগুলোই বেশি আসবে। আমি মনে করব এখন থেকে মনোযোগ দিয়ে শুনবা। যখন আমি ব্ল্যাকবোর্ডে পড়াবো, এটা ভালোভাবে পড়াবো আরো। মেল্টিং এন্ড বয়লিং। মেল্টিং হচ্ছে গলন, গলে যাওয়া, আর স্ফুটন হচ্ছে বয়লিং, স্ফুটন। এই দুটা। আর গলন থেকে আসবে গলনাঙ্ক, স্ফুটন থেকে আসবে স্ফুটনাঙ্ক, দুইটা জিনিস। তাইলে একটা মেল্টিং পয়েন্ট, একটা বয়লিং পয়েন্ট। ওকে, মেল্টিং মানে হচ্ছে গলে যাওয়া, যেমন বরফ গলে যায়। বয়লিং হচ্ছে যেমন পানি ফুটে, ওটা হচ্ছে বয়লিং। ওকে, তো আমরা দেখি এই দুটা কি কি। কঠিন হতে তরল পদার্থে রূপান্তর হওয়াকে বলবো গলন। মনে পরিষ্কার মনে রাখবে, সিম্পলি বা মনে রাখবা, কঠিন থেকে থেকে হবে এটা। এটা বানান ভুলেছে, আমি লিখতে টাইপিং মিস্টেক করছি, থেকে হবে। কঠিন থেকে তরলের রূপান্তর হলো গলন। এই জিনিসটা মনে রাখবা, এটা পরে আমি বুঝাবো। এক বায়ুমণ্ডলীয় চাপে, চাপের একক হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এটা ইংলিশে বলে 1 অ্যাটমসফিয়ার। এটা মনে রাখবা, এক বায়ুমণ্ডলীয় চাপে ও তাপ প্রয়োগে, তাপ দিলাম, যে তাপমাত্রায়, যে নির্দিষ্ট তাপমাত্রায় গেলে কোনো বস্তু গলতে শুরু করে তাকে তার কি বলবো, গলনাঙ্ক। তার মানে কি, প্রথম হচ্ছে একটা জিনিস হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে, এটা সবসময় থাকবে, মনে রাখবা। কিছু গলনাঙ্ক বললেই তুমি প্রথম বলবা এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো জিনিসে তাপ দিতে থাকলে যে তাপমাত্রায় এসে এটা গলতে শুরু করে তাকে বলবো গলনাঙ্ক। ঠিক আছে? তাইলে বরফ, বরফকে তুমি যদি ঠান্ডা বরফ, ওটাকে যদি ইয়েতে রাখো, ওটা গলতে শুরু করে কত জানো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। মাইনাস থেকে যখন শূন্যতে আসে তখনই এটা গলতে শুরু করে। তাইলে বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যান্য পদার্থের গলনাঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট, তোমরা দেখবো কয়েকটা পরে। তো এক বায়ুমণ্ডলীয় চাপে, চাপটা কত, এক বায়ুমণ্ডলীয় চাপ, এটা এটা শুধু একসাথে মনে রাখবা, শুধু মনে রাখার জন্য, পরে বুঝবা এটা কি। আমরা যদি তাপ দিতে থাকি, তাপ দিতে থাকলে আস্তে আস্তে কি হবে, তাপমাত্রা বাড়বে। একটা তাপমাত্রা এসে ওই জিনিসটা গলতে শুরু করবে, যে তাপমাত্রা এসে এটা গলতে শুরু করে ওটা বলবো গলনাঙ্ক। তাহলে বিশুদ্ধ পদার্থের, যে কোনো বিশুদ্ধ মানে পিওর সাবস্টেন্স, একবার পিওর হতে হবে, তার একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। এটা নির্দিষ্ট থাকবে যদি পিওর হয়, যদি পিওর না হয় তাহলে চেঞ্জ হবে। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার স্ফুটনাঙ্ক, স্ফুটন কাকে বলে, তাপ প্রয়োগে যে তাপমাত্রায় কোনো বস্তু গ্যাসে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। স্ফুটন বা স্ফুটনাঙ্ক বলে এটাকে, আমি স্ফুটনাঙ্কই হবে। স্ফুটন হচ্ছে বয়লিং, ওটা হচ্ছে বয়লিং পয়েন্ট। আচ্ছা, আবার স্ফুটনাঙ্কের এখন সংজ্ঞা কি? স্ফুটনাঙ্ক সংখ্যা হচ্ছে এক বায়ুমণ্ডলের চাপে, একই জিনিস, তাপ প্রয়োগে যে তাপমাত্রায় কোনো বস্তু গ্যাসে পরিণত হবে, কোনো তরল হবে, এটা বস্তু না হলে তরল হবে, কোনো তরল গ্যাসে পরিণত হয় তাকেই বলবো আমরা কি, স্ফুটনাঙ্ক। কোনো কোনো জিনিস আবার কিন্তু কঠিন থেকেও গ্যাসে পরিণত হয়। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে ও তাপে যে তাপমাত্রায় কোনো তরল কি
ফুটতে শুরু করে, মানে গ্যাসে পরিণত হতে শুরু করে, তাকে তাকে বলবো স্ফুটনাঙ্ক। আবার একটা জিনিস মনে রাখবো, এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে একই নিয়মে বিশুদ্ধ পদার্থের একটা কি থাকবে, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক। যদি পদার্থটা বিশুদ্ধ হয় তার স্ফুটনাঙ্ক নির্দিষ্ট থাকবে। যেমন পানির স্ফুটনাঙ্ক যদি বিশুদ্ধ পানি হয়, ওটা 100°C কি হবে, বাষ্প হতে শুরু করবে, মানে গ্যাস হতে শুরু করবে। স্ফুটনাঙ্কের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে, উল্টার নাম হচ্ছে কি জানো, ওটার নাম হচ্ছে ঘনীভবন। তার মানে কি, তুমি যদি কোনো স্টিমকে যদি ঠান্ডা করতে থাকো, ওটা বলে ঘনীভবন। মানে কি, ওটা কি ফুটাইছি তাপ দিয়ে, মানে গরম করছি, এখন উল্টা ঠান্ডা করতেছি। তাইলে কি হয়, ঠান্ডা করলে কি দেখবো যে কোনো জিনিস ওই বাষ্পকে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আস্তে আস্তে ফোটা ফোটা হয়ে পানি হয়ে যায়, পানি হয়ে পড়ে, ওটার নাম হচ্ছে ঘনীভবন। তাহলে ঘনীভবন হচ্ছে কি, তাপ সরিয়ে নেওয়া, মানে তাপ বের করে নেওয়া। আর তাপ দেওয়া হচ্ছে কি করা, স্ফুটন, মানে গরম করাকে হচ্ছে স্ফুটনাঙ্ক নিয়ে আসা। আর ঘনীভবন হচ্ছে উল্টা, তাপ সরাই নেওয়া। দেখো ইউরিয়ার গলনাঙ্ক বইতে দেওয়া আছে, এখানে একটা সেট আপ করছে। সেট আপ কি করছে, একটা স্ট্যান্ড দিছে, স্ট্যান্ডের মধ্যে একটা ওয়াচ গ্লাস দিছে, একটা বার্নার দিছে, একটা তার জ্বালিয়ে দিছে, তার জ্বালির মধ্যে ইউরিয়া রাখছে, আবার ওখানে একটা থার্মোমিটার ঝুলে দিছে এবং তাপ দিচ্ছে। তারপর দেখলো যে কখন ইউরিয়াটা কি হয়, এই গলতে শুরু করে। এটা হচ্ছে পরীক্ষা। তাহলে তোমাদের বইতে আছে, বইটা নিছি আমরা, এখানে পরীক্ষা নাম্বার 4, এটাকে বলছে, আমরা ধরো এটা আমরা দিলাম, আমি যেটা বললাম এটা, এবং এটা যখন তাপ দেওয়া শুরু হয়, দেখা যায় যে থার্মোমিটার যখন 133°C উঠে, তখন দেখা যায় যে ওটা ওয়াচ গ্লাসের মধ্যে ওই ইউরিয়াটা গলে গেছে। ওয়াচ গ্লাসটা কিরকম, এরকম। ওয়াচ গ্লাস হচ্ছে এরকম একটা গোল গ্লাস, যেখানে ইউরিয়া রাখছে। তুমি যখন তাপ দিবা, যখন এটা 133°C আসবে, তখন ইউরিয়াটা কি করবে, গলতে শুরু করবে, যদি ইউরিয়াটা বিশুদ্ধ হয়। তাহলে বিশুদ্ধ ইউরিয়ার গলনাঙ্ক কত, বলতে শুরু করে কত, 133-এ। 133-এ কিন্তু দেখো পানি কিন্তু 100-তে ফুটে যায়, আর ইউরিয়া 100-তে গলে। তাহলে বিভিন্ন বস্তুর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিভিন্ন, বোঝা গেল। তাহলে ইউরিয়া কততে গলে, 133°C তাপ যখন উঠবে, তখনই সেটা গলতে শুরু করবে। এটা একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায়, বইতে দেখাইছে এটা। ওকে, বইতে না, এটাই সত্য। এবার মোমের গলনাঙ্ক নির্ণয়, একটা ওরা ওরা নিচে বইতে বলছে, এই একটা ইয়েতে একটা টিউবের মধ্যে, টেস্ট টিউব উপরে দেখো, একটা টিউব নিছে, ওখানে একটা থার্মোমিটার ঢুকে দিছে, কতগুলো মোম নিছে, এবং নিচে দিয়ে একটা পানির মধ্যে ওই টিউবটা দিয়ে পানিকে গরম করা শুরু করছে। পানি গরম করাতে পানিটা গরম হবে, পানির থেকে তাপ যাবে কোথায়, ওই টেস্ট টিউব থেকে যে মোম আছে, মোমটা আস্তে আস্তে গলতে শুরু করবে। যদি মোমটা, তোমার বইতে দেওয়া আছে, যদি এটা হচ্ছে অবিশুদ্ধ মোম, অবিশুদ্ধ মানে ওটা অন্য জিনিস মিক্স আছে, তাহলে কি হবে, এটা ওটা ওটা কিন্তু আগের মতো ওই ওটার গলনাঙ্ক পিওরের সমান হবে না। তাহলে পিওরের থেকে কি হবে, কম হবে। কোন জিনিস যদি পিওর না হয়, ওটার গলনাঙ্ক মূল জিনিস থেকে কম হয়। তাহলে দেখো, এই জিনিসটা অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থে কম হয়, এটা মনে রাখবা। অবিশুদ্ধ মানে কি, ওটা পিওর না, পিওর না হলে কি হবে, তার গলনাঙ্ক, যে পিওর পিওর যেটা, ওটার চেয়ে কম হবে। খুব মনে রাখবা এটা। অবিশুদ্ধ পদার্থের স্ফুট উল্টা, অবিশুদ্ধ হলে স্ফুটনাঙ্ক বেশি হবে, মানে অনেক বেশি তাপ লাগবে। যদি পানি যদি এমনি এমনি ইয়ে হয় 100°-তে, ওটা যদি পিওর না হয়, তাহলে 100-তে ফুটবে না, এটা আরো বেশি তাপ লাগবে। তাহলে বরফ যদি পিওর হয়, গলবে কোথায়, 0°-তে। যদি পিওর না হয়, আগে গলবে। তাহলে অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কম, আর অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক মানে ফুটে বেশিতে। আবার যদি মিশ্র পদার্থ হয়, মিশ্রণ হয়, তাহলে এটার কোনো নির্দিষ্ট কি সুনির্দিষ্ট কি থাকে না, গলনাঙ্ক থাকে না, স্ফুটনাঙ্ক। কারণ এখানে বিভিন্ন জিনিস মিক্স আছে, সেজন্য কোনটা হবে, যেই টাইপের জিনিস মিক্স থাকবে তার উপর নির্ভর করবে তার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। ফিনিশ। উদাহরণ, আমরা একটা উদাহরণ দিব, তোমার বইতে আছে, এটা দেখে নিও। বিশুদ্ধ, আবার এখানে বলে লিখছি আমি, আমার টাইপিং এ মিস্টেক হয়েছে। বিশুদ্ধ হবে, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 119°C। 119-এ এটা কি করতে থাকে, গলতে শুরু করে, কি বিশুদ্ধ সালফার
বইতে এটা একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে মনে হয়। আর যদি এটা অবিশুদ্ধ হয় তাহলে এটা কি হবে, 119 আগে ধরো 105-এ বা 100-তে কি হবে, গলে যাবে, তাড়াতাড়ি গলবে, কম তাপমাত্রায় গলে যাবে। ওকে, এবার পানির স্ফুটনাঙ্ক। পানির বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত তোমরা জানো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দিষ্ট। যদি এটা পিওর না হয় তাহলে এটা হবে আরো বেশি তাপ লাগবে এটা ফুটতে। বইতে একটু উদাহরণ দেওয়া আছে, সেট আপ দেওয়া আছে। একটা বিকারের মধ্যে কি নিছে, পানি নিছে, তার জ্বাল নিছে, এবং ওই বুনসন বার্নার, মানে এটা বার্নার, মানে এটা হচ্ছে ল্যাম্প দিয়ে কি গরম দেওয়া শুরু করছে। যদি এটা বিশুদ্ধ হয় তাহলে দেখবা যে থার্মোমিটার 100 ডিগ্রি উঠার সঙ্গে সঙ্গে এটা ফুটতে শুরু করছে। যদি না হয় তাহলে আমরা কি করব, প্রথমে কিছু না দিয়ে ফুটাবো, দেখবা যে থার্মোমিটারের মধ্যে যখন দেখবা 100 পানি ফুটবে, একটু অ্যালকোহল ঢেলে দাও, স্পিরিট ঢেলে দাও, স্পিরিট ঢেলে দিলে দেখবা যে না, ওই থার্মোমিটার 100 উঠলেও ফুটতেছে না, 100 চেয়ে আরো বেশি উঠলে তখন ফুটবে। তার মানে কি, যখন তুমি এটাতে অ্যালকোহল দিছো, ওটা কি হয়েছে, অবিশুদ্ধ হয়ে গেছে, ইমপিওর হয়ে গেছে, তখন এটার স্ফুটনাঙ্ক কি গেছে, বেড়ে গেছে। তাইলে অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে কি করবা, তুমি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়েই বুঝতে পারবা কোন একটা পদার্থ খাঁটি কিনা বা খাঁটি না কিনা। এটা একটা প্রমাণ। কোন পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের প্রমাণ হচ্ছে তার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দেখে। তুমি চার্টে দেখবা কোন বস্তুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত, যদি এটা ঠিক মতো না হয় তোমার পরীক্ষাতে, তাহলে তুমি বলবা এটা বিশুদ্ধ না বা এটা পিওর, এটা তুমি বের করতে পারো। তাহলে বরফের তাপ প্রদান, এখন এটা খুব ইম্পর্টেন্ট। চার্ট দেখো, এটা বোঝা দরকার। আমি আবার ব্ল্যাকবোর্ডে বোঝাবো। একটা কয়েকটা একটু বরফ নিচে, যেটা টেম্পারেচার, প্রথমেই টেম্পারেচার নিচে কত, -40 ডিগ্রিতে একটা টেম্পারেচার নিয়ে আমরা এক্সপেরিমেন্ট শুরু করছি, গ্রাফ করা শুরু করছি। গ্রাফ অনেকে বোঝে না, পরে আমি দেখাবো। দেখো, শূন্য হচ্ছে কত, উপর দিকে শূন্য আছে, শূন্য থেকে নিচের দিকে নামলে, গ্রাফের নিচের দিকে লাগলে -40 থেকে শুরু হয়েছে কি, বরফ। তুমি বরফ নিছো, তাপ দেওয়া শুরু করছো, এই তাপ দেওয়ার পর 0 থেকে সে এতে উঠলো তাপ দিতে দিতে, তারপর সে আস্তে আস্তে গলতে শুরু করবে। তাহলে অ্যাবি রেখাটা বলবো কি, অ্যাবি পর্যন্ত সে সব বরফ গলবে, মানে যতক্ষণ তাপ দিবা, কারণ তাপ নিয়ে 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 সে গলবে অনেকক্ষণ সময়। গললে এইটা হচ্ছে অ্যাবি সময়, এটাকে বলে গলনাঙ্ক রেখা। এখানে পানি এবং বরফ একই পর্যায়ে থাকে অ্যাবি রেখাতে। বিতে আসার পরে আরো তাপ দিচ্ছি, এবার পানিটা আস্তে আস্তে তাপ নিয়ে 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 সিতে উঠবে, সিতে এসে সে আস্তে আস্তে বাষ্প হবে। কতক্ষণ পর্যন্ত সে তাপ দিবে, সিডি রেখা বলবো আমরা। এখানে পানি এবং বাষ্প একসাথে থাকে, ওটার নাম হচ্ছে স্ফুটনাঙ্ক রেখা। আবার ডিতে এসে আরো তাপ দিলে এটা কি হবে, আস্তে আস্তে জলীয় বাষ্প হতে শুরু করবে। তাহলে দেখো, তোমার গ্রাফের মধ্যে মাইনাস থেকে 0-তে যখন আসছে, এটা অ্যাবি, সিডি হচ্ছে 100-তে, তারপরে যা উঠে, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ। আমি এটা আবার ইয়ে বুঝাবো ব্ল্যাকবোর্ডে। এবার জলীয় বাষ্পকে আমরা ঠান্ডা করবো, উল্টা করবো। এখন উল্টা করলে কি হবে, ওই উল্টা হবে। দেখো, উপর থেকে উল্টা নিচ্ছে। এখন প্রথমে ছিল 140, ওটাকে ঠান্ডা করলাম 100, তখন কি হলো, এটা পানি হলো। পানির থেকে আবার ঠান্ডা করা শুরু করছি, 0-তে এসে কি হবে, বরফ হবে। বরফ হয়ে যত নিচের দিকে নামতে থাকে, বরফ থেকে যাবে। ওকে, এটা হচ্ছে জলীয় বাষ্পকে ঠান্ডাকরণ বা শীতলীকরণ ও শীতলকরণ করা। এটা হচ্ছে গ্রাফ চিত্র। ওকে, পরবর্তী পার্ট আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় থেকে, স্টেট অফ ম্যাটার 2.7 2.7 এবং এক্সারসাইজ মানে হচ্ছে আমাদের অনুশীলনীগুলো করব নেক্সট ক্লাসে। ওকে, এই পর্যন্তই আমাদের। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন করতে পারো, আমি স্টপ করছি, রেকর্ডিংও স্টপ করে